সবকিছু ছাপিয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন আলোচনার কেন্দ্রে। একের পর এক পুলিশের উপর আক্রমণ, লেখক প্রকাশক ব্লগার হত্যা, বিদেশিদের উপর হামলা হুমকি, এসব ঘটনা জনমনে যেমন আতঙ্ক তৈরি করে, তেমনি প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা কিভাবে পারবে অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে? এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি যদি খবরের কাগজগুলি একটু বলি, শুরুতে আপনি বুঝতেই পারছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা মূলত আজকে আলোচনায় রাখতে চাই। সবগুলো কাগজেও আসলে এটিই শিরোনাম, ফের পুলিশ চেকপোস্টে পুলিশ হত্যা, সারা দেশে চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি, পুলিশের পেশাদারিত্ব নিয়ে উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবগুলো কাগজে আসলে এটাই প্রধান শিরোনাম। আমরা গতকাল দেখেছি টেলিভিশনগুলোতেও আসলে এটাই প্রধান শিরোনাম ছিল। মাত্র এক মাসও হয় নাই আমরা একটা মিরপুর একটা হত্যাকাণ্ড দেখেছি, এর মধ্যে আবার এরকম একটি ঘটনা ঘটলো। মানে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন ধরনের সংশয় শঙ্কা এরকম আপনারা নিজেরা কি বোধ করেন, জনাব রুহুল আমিন গাজী? ডেফিনেটলি যারা আমাদেরকে নিরাপত্তা দিবে তারা যখন নিরাপত্তাহীন হয়ে পড়ে, আমরা সাধারণ মানুষ হিসেবে নিরাপত্তাহীন বোধ করি, তো এটা কোনো সন্দেহ নেই। এটা দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমরা সরকার যে পরিচালনা করে তার দায়িত্ব হলো মানুষের জানমালের নিরাপত্তা করা। এখন যাদের মাধ্যমে সরকার এই কাজটি করবেন তারাই যখন নিরাপত্তাহীনতা ভোগে আক্রান্ত হন, তখন মানে এটা আমাদেরকে আরো বেশি ভাবিয়ে তোলে যে আসলে আমরা কোথায় যাচ্ছি, কি অবস্থার দিকে যাচ্ছি। এবং সাম্প্রতিক ঘটনাগুলি আজকে যেটা যেটা ঘটেছে পুলিশ ফাঁড়িতে গিয়ে, যেটা এটা তো আরো একটা ভয়াবহ দিক। চেকপোস্ট হোক, চেকপোস্ট তো রাখাই হয়েছে অন্যদের নিরাপত্তা বিধান করার জন্য, যাতে কোনো সন্ত্রাসী বা কেউ না যেতে পারে ওকে ইয়ে করা। এখন সেখানে সে নিজে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিভাবে হবে? এখন পরিকল্পিতভাবে আমাদের পুলিশ বাহিনী কেমন, আমরা তো জানি পুলিশ বাহিনী বলে যে তারা আসলে জনগণের বন্ধু, এবং সাধারণত অস্ত্র প্রয়োগ কিন্তু তারা খুব কমই করে, লাঠি নিয়ে তারা ঘুরে। ফলে মানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি যথেষ্ট ব্যবস্থা তাদের নিজেদের মধ্যে আছে? এই ধরনের চেকপোস্টে লাঠি নিয়ে থাকার কোনো যৌক্তিকতা নাই, এবং ছিল না। নিশ্চয়ই তার কাছে অস্ত্র ছিল। এখন যারা হয়তো পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা হয়তো সেই সুযোগ দেয়নি তার অস্ত্র ব্যবহারের, সেটি হতে পারে, আমার ধারণা সেটি হয়েছে। সুতরাং এখানে চেকপোস্টে অবশ্যই পুলিশ সশস্ত্র অবস্থায় ছিল, তা না হলে চেকপোস্টের সাথে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। লাঠি নিয়ে ছিল না, বলা হয়েছে এই ঘটনায় আসলে পুলিশের অস্ত্র ছিনতাই করাটাই মূল টার্গেট ছিল, এমনটা আসলে প্রাথমিকভাবে বলছে। কিন্তু মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই আসলে পুলিশের উপর এসব হামলা। তিনি আরেক জায়গায় বলেছেন যে জঙ্গিদের রায় ঠেকাতে। জঙ্গি শব্দটা তিনি কেন বলেছেন আমি ঠিক জানি না, কিন্তু মানে যে কোনো ঘটনা ঘটলে যখন এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়, ফলে মানুষের ভিতরে আসলে মূল কারণ সম্পর্কে এক ধরনের অবিশ্বাস, সন্দেহ কি তৈরি হয় না? ধন্যবাদ আপনাকে। এই নিয়ে তো আলোচনা, নানান রকম মত আছেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন এটি তার ব্যক্তিগত বক্তব্য, উনি কেন বলেছেন তার কাছে নিশ্চয়ই তথ্য আছে। তবে আমরা যদি ঘটনাগুলো বিশ্লেষণ করি, আমরা এই ধরনের পুলিশকে আক্রমণ করা, পুলিশের মাথা থেতলে দেয়া, এবং মাত্র কদিন আগে আপনি জানেন, এক মাস আগে আপনি এটা বললেন, দারুসালাম থানার একজনকে এরকমভাবেই কিন্তু হত্যা করা হয়েছে। এরপরে এটা কিন্তু একেবারে বলতে গেলে পরিকল্পিত। 3 জন ছিল সেই মোটরসাইকেলে বিদেশি কিলিংয়ের মতো করে, অথবা আমরা ব্লগারদের বই প্রকাশক যারা তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেখানেও আমরা এরকম মোটরসাইকেল, তরুণ, এই একই রকম কাহিনী আমরা শুনতে পাই এখন পর্যন্ত। যদিও প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটাই বলেছেন যে যারা প্যাটার্নটা একরকমের না, কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই পুলিশ বাহিনী এরা যখন আক্রান্ত হলো তখন তাদের অন্য যারা সহকর্মী ছিল তারা কিন্তু পালিয়ে গেছিল, তারা তাদেরকে বাঁচাতে আসে নাই এগিয়ে। ওনারা দুজন পুলিশ এই দুজন পুলিশ কনস্টেবল দুজন, তারা দৌড়ে একটা হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখানে গিয়ে তাদেরকে মারা হয়েছে। মানে এত এই যে দুঃসাহস, এর উৎস আসলে কোথা থেকে? এই জায়গাটায় আমার কাছে একেবারে প্রথম অংশে আমি এইটুকু বলবো
যে আপনি দেখেন যে বাংলাদেশে আমরা যেমন করে গাজী ভাই বললেন, উনি দীর্ঘদিন অপরাধ বিষয়ক সংবাদের সাথে জড়িত, উনি কাভার করেছেন, আমরাও করেছি, আপনারও অভিজ্ঞতা আছে। সে জায়গায় বাংলাদেশের পুলিশ, আপনি যেমনটা আপনার বর্ণনায় বলছিলেন, বাংলাদেশের পুলিশকে পুলিশের বন্ধু হিসাবে অ্যাটিচিউড করে। বাংলাদেশের পুলিশের হাতে কিন্তু এখন অত্যাধুনিক রাইফেল থাকে, কিন্তু এটা তো পুলিশই রাষ্ট্র না যে পুলিশ সবসময় মানে গুলি বন্দুক তাক করে বসে থাকবে, আপনাকে চেক করতেছে তাক করে যে আপনি ব্যাগ চেক করেন, এরকম তা সাধারণত নর্মাল চেক হয়, কোথাও কিছু পেলে পরে তখন পুলিশ অস্ত্র ব্যবহার করেছে। আমরা ৪৫ বছর ইতিহাস করে গুনে গুনে বলতে পারবো কবে কোন দিন করেছে জনগণের সাথে। সে জায়গায় এরকম চেকপোস্টে কিন্তু ওইরকম রেডি হয়ে থাকে না। বাংলাদেশে যখন সামরিক শাসন জারি হয় অথবা অন্য কোনো কায়দায় অগণতান্ত্রিক সরকার থাকে, তখন আমরা দেখেছি যে বিজিবি অথবা তৎকালীন বিডিআর অথবা পুলিশ এরকম তাক করে বসে থাকে। সাধারণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পুলিশ পেছনে রাইফেলটা রাখে, চেক করে, দেখে কিছু হলে চলে যায়। কিন্তু পরিকল্পিতভাবে যেটা আপনি বললেন যে রুমের ভিতরে চলে গেছে, সেখানে টার্গেট করে তাদের কুপিয়ে অথবা গুলি করে হত্যা, তার মানে তাদের লক্ষ্য ছিল। এই বিষয়গুলো যদি আমরা একত্রিত করি, খালি এই বাক্যটা আমি বলবো যে দেখেন, ব্লগারদের হত্যা এর আগে ছিল একরকমের, তারপরে এই যে দুজন বিদেশিকে হত্যা এবং ব্লগারদের বই প্রকাশককে হত্যা এবং আজকে এই পুলিশের আক্রমণ, এইগুলোতে বোঝা যায় যে বাংলাদেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যারোমিটার বা প্যারামিটার হচ্ছে চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো। সেটা হয়তো ঠিক, কিন্তু এটাও কি ঠিক না? সরকার যেখানে গত কিছুদিন ধরেই বলছে যে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য এই সমস্ত করা হচ্ছে, এগুলো কিন্তু সরকার বলছে, তাহলে তার পুলিশ বাহিনী কেন আসলে প্রস্তুত থাকবে না? এইখানটায় আমার জবাবটা হচ্ছে, আমাদের পুলিশ তো এখানে 3 রকমের কাজ হচ্ছে। কিন্তু আমরা যদি গণমাধ্যম কর্মী হিসাবে, একটি হচ্ছে যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটিও একটি বাস্তবতা, কারণ তার আগে আমরা লক্ষ্য করেছি কিন্তু এর আগে যুদ্ধাপরাধীতে যাদেরই ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, এরকম অরাজকতা কিন্তু তৈরি করা হয়েছে, ফিশ প্লেট উঠানো থেকে অনেক কিছু। তারপরে আবার আরেকটি হচ্ছে, আমাদের এখানে হঠাৎ করে এক ধরনের রাজনৈতিক সন্ত্রাসের একটা সময় গিয়েছিল, সেটা হয়তো এখন নাই। কিন্তু আরেকটি বিষয় আছে, কিন্তু আমাদের এখানে এই যে বাংলা ভাই বলেন, জেএমবি বলেন, হুজি বলেন, হরকাতুল জিহাদ অথবা এই আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহ আল ইসলাম, এদেরও একটা জঙ্গি তৎপরতা আছে। ফলে ৩-৪ ধরনের রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী আইন শৃঙ্খলা অবনতি করার পক্ষের কাজ কিন্তু প্যারালালি চলছে। তাদের হয়তো রসুনের এক জায়গার মতো, কোয়ার মতো এক জায়গায় মিলিত লক্ষ্য কিনা সেটা আমি জানি না, কাজগুলো কিন্তু জনগণ বিরোধী, রাষ্ট্রবিরোধী হচ্ছে, এটা বাস্তবতা। পুলিশ প্রস্তুত কিনা? বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, 1.5 লক্ষ পুলিশ আছে। 1.5 লক্ষ পুলিশের পক্ষে যদি 16 কোটি মানুষের মধ্যে, মাননীয় র্যাবের মহাপরিচালকের আরেকটি অনুষ্ঠানে বলছিলেন, যদি 1% লোক এই জঙ্গি সমর্থকদের মধ্যে জড়িত থাকে, সেটা হচ্ছে 16 লক্ষ মানুষ। 16 লক্ষ মানুষকে 1.5 লক্ষ পুলিশ তো 16 লক্ষ মানুষকে পাহারা দিতে পারবে না। কিন্তু আপনি তৎপর থাকলেও আমাদের এখানে দুটা ব্যাপার, একটা হচ্ছে কেউ যদি নিজেকে সুইসাইড বমের মতো, নিজেকে প্রাণনাশের হুমকি সামনে নিয়ে এই ধরনের হামলাতে জড়িত থাকতে চায়, তখন কিন্তু ডিফিকাল্ট। তবে আমি আপনার সাথে একমত যে তারা 100 মাইল স্পিডে দৌড়াচ্ছে, সেখানে পুলিশ যদি 50 মাইল স্পিডে দৌড়ায়, তাদের তো ধরতে পারবে না। সেই জায়গায় পুলিশের আরো সতর্ক, আরো প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং আরো সংখ্যার দিক থেকেও হয়তো ব্যাপকতা দরকার। এখন শুধু সংখ্যা বাড়িয়ে, প্রযুক্তি বাড়িয়ে কি আসলে মানে এই সমস্ত ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব কিনা? কারণ আপনি জানেন যে মানে এরা যেভাবে করে, যদি করে আপনার পরিকল্পিতভাবে হামলার ঘটনাগুলি ঘটায়, সেক্ষেত্রে পুলিশের পক্ষে এটা ঠেকানো বা কতখানি সম্ভব? না, এটা সম্ভব না এই কথা বলা যাবে না, আমাদেরকে তো চেষ্টা করে যেতে হবে। তা যেভাবে হামলাগুলি হচ্ছে, সেই হামলাগুলি কিন্তু নতুন না, হামলাগুলি আগেও হয়েছে। সুতরাং একটা হামলার পরেই তো আমার দ্বিতীয় হামলা কারা করতেছে কি কিছু কিছু নাম, এখন আজকালকার মন্ত্রীদের পক্ষ থেকে বা দলীয় নেতাদের পক্ষ থেকে আমি এটা একটু অবাক হই। আমি এটার বিরুদ্ধেই বলবো যে আগে ভাগেই বলে দেওয়া হচ্ছে যে অমুক করছে অমুক করছে, তাইলে তো একটা ইনকোয়ারি দরকার নাই, এবং যে একটা তদন্ত করে যে বের করা, সেই বিষয়টা কিন্তু তখন থাকে না। আপনি নাম বলে দিচ্ছেন যে অমুক দল করছে অমুক, এই যে ব্লেম গেম কিংবা মানে সবাই যে বলছে যে এই যুদ্ধাপরাধীদের বাচ্চাটা এটা হচ্ছে, কারণটাই যদি আপনি জানেন, তাহলে আপনার পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা কিংবা কারা ঘটাতে যাচ্ছে সেগুলি ব্যবস্থা নিতে আপনার অসুবিধাটি কোথায়? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, আমি বলছিলাম যে কারণটাই যদি জানাই থাকে তাহলে সেই কারণ উদ্ঘাটন করে কারা এগুলি চক্রান্ত করছে, হামলা করতে চাচ্ছে, দেশে অস্থিতিশীল না, করতে এখন যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলতেছেন বা অন্যান্য যা যা বলতেছেন, এটা যদি হয় তাহলে তো আর তদন্ত দরকার হয় না। মোটামুটি আমরা আগেই চিহ্নিত হয়ে গেছি। আমার কথা হলো দায়িত্বশীলদের আগেভাগে কথা বলা ঠিক না। একটা সমস্ত ঘটনা ঘটতেই পারে, 16 কোটি মানুষের দেশে দুই একটা ঘটনা ঘটবে না এটা মনে করি না। সেই ঘটনা পরে একটা নিরপেক্ষ তদন্ত হবে, তদন্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে কারা কিভাবে করছে, ডিটেলস বেরিয়ে আসবে। আপনিও কি মনে করেন যে যুদ্ধাপরাধী, আপনি জানেন সামনে আসলে দুটো একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে, না, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মুজাহিদের? আমি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নেই, সুতরাং আমার পক্ষে বলা সম্ভব নয়। না, ঘটনা বিশ্লেষণ করে যেমন মঞ্জুরুল ইসলাম না, বললেন যে মঞ্জুরুল ইসলাম বলতে পারে, একই কিন্তু সূত্রে না, গাথা, একই এমনটাই। সূত্রে গাথা আমি এইভাবে জিনিসগুলি বলতে চাই না। এখন মঞ্জুরুল ইসলাম বলতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে, আমি বলতে পারি না। আমার কাছে তো এই ধরনের কোনো প্রমাণ নেই, বা ইনকোয়ারি করে তদন্ত করেও বলা হয়নি যে তদন্তে আমরা এইভাবে পাইছি। না, জার্নালিস্টিক সেন্সে কি বলে যে আমরা তো তথ্যের উপর তথ্য সাজিয়ে এক ধরনের ব্যাখ্যামূলক সংবাদও হয়। না, এটা তো আসলে এইভাবে ঢালাওভাবে বলা যাবে না, একেবারে তদন্তবিহীনভাবে আমি কিছুই মানে জানি না এটার আসলে এরপর আপনার একটা কাছে কমেন্ট মনে করে হয় যে দিয়ে এটা দিলাম। হতেও পারে, এরকম মনে হয়? তা কোনটা? এই যে যুদ্ধাপরাধীদের এই ব্যাপারে আমি কোনো যেহেতু কমেন্টই প্রভাবশালী। করতে চাই না। এটা বিষয়টা হলো যে যুদ্ধাপরাধীদের একটা বিচার চলতেছে, দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়া চলতেছে, এখনো মামলার শুনানি বাকি আছে, এখনই হামলা শুরু হয়ে গেছে। আমি ঠিক জানি না এটা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলছেন। এখন এটা তো সময়ের ব্যাপার, এটা সময়ের ব্যাপার, সেই সময়টি এখনো আসেনি এবং সে দিনক্ষণও আসেনি। সেটা ভিন্ন জিনিস। বিচার ব্যবস্থা আছে, বিচার করবে, বিচার করছে, সেটা তো ভিন্ন জিনিস। যারা বিচারে সংক্ষুব্ধ তারা কিভাবে তার রিয়াকশন প্রকাশ করবে। আমি তো অতীত দেখেছি হরতাল ডাকে, হ্যাঁ, মানুষ হত্যা করতে দেখি নাই। তো এখন এগুলির সাথে একটা না, এর আগেও এরকম, এখন যেটা হয়েছে এরকম তো আগেও হয়েছে। না, আগে পুলিশ হত্যা হয় নাই। পুলিশ হত্যা হয়েছে, আমরা রাজশাহীতে দেখেছি যে একজন পুলিশ কনস্টেবলকে মাথা থেতলে দিয়েছে, তাই না? না, সেটা তো বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে তাদেরকে। না, সেটা তো হচ্ছে পিকেটিং এর সময় পুলিশ কর্মকর্তা ইয়ে করেছে, একজনকে একা পেয়েছে, তারপর ইয়ে করেছে, সেটা তো ভিন্ন জিনিস, মিছিল টিছিল থেকে হয়েছে। কিন্তু এইভাবে যে বিচার হবে, সে বিচারের আগে এগুলি হচ্ছে, এই ধরনের তথ্য প্রমাণবিহীন মানে ছৌমোটো কথা বলে দেওয়াটা খুব সহজ কাজ, কিন্তু বাস্তবে ইনকোয়ারি করে বের করে প্রমাণ সাপেক্ষে কথা বলাটা কঠিন কাজ, এবং সেটাই হবে যথাযথ। আমার মনে করি সেদিকে যাওয়া উচিত। মঞ্জুরুল ইসলাম, আপনি দেখেন যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছিলেন যে পুলিশ কিছু বুঝে ওঠার আগেই আসলে এই হামলাটা, গতকাল চেকপোস্টে যে হামলাটা হয়েছে, পুলিশ বোঝার আগেই হামলা হয়েছে। পুলিশ যখন অন ডিউটিতে থাকছে বুঝবে না কেন? মানে এটার কি কোনো আসলে ইয়ে করা যায় যে তারা তো সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে, তার উপর যখন দেশে এরকম একের পর এক ঘটনা ঘটছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রত্যাশাটা এরকম, কিন্তু যেহেতু আমি বারবারই বলেছি যে অপরাধ বিষয়ক প্রচুর প্রতিবেদন আপনি নিজে করেছেন এবং আপনি ঠিকই বলেছেন যে আমাদের প্রত্যাশাটা এরকম, কিন্তু যেহেতু আমি বারবারই বলেছি যে অপরাধ বিষয়ক প্রচুর প্রতিবেদন আপনি নিজে করেছেন এবং দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে পাশ্চাত্য বিশ্বের আমেরিকার মতো জায়গায় যারা নিরাপত্তার ব্যাপারে, জঙ্গি হামলার ব্যাপারে সর্বোচ্চ প্রযুক্তি নিয়ে সর্বোচ্চ সতর্কতার মধ্যে থাকে, সেখানেও কিন্তু টুইন টাওয়ারের ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু প্রতিদিন বন্দুকধারীরা হঠাৎ স্কুলে কলেজে গুলি ছুটছে। অস্ট্রেলিয়াতে আপনি জানেন, যারা আমাদের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার প্রথম অভিযোগ আনলো, তাদের এখানে পুলিশ সদর দফতরের সামনে একজনকে গুলি করে হত্যা করেছে। যখন অতর্কিত কোনো হামলার পরিকল্পনা হয়, এটা কখনোই কোনো দেশের একেবারে অত্যাধুনিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব না নিরূপণ করা, কারণ আমরা স্বাভাবিক বসে আছি। হঠাৎ করে যদি আমাদের একজনকে, আপনি কল্পনাই করেন না যে আমরা এরকম কেউ মস্তিষ্ক বিকৃত হতে পারে, একটা ছুরি মেরে দেয়। আইন শৃঙ্খলা রক্ষা করতে বসি নাই না, কিন্তু সাধারণ মানুষের মানে আমি পুলিশের কথা বলছি না, হামলাকারীটা যদি অতর্কিত একটা সাধারণ লোকের হয়, পুলিশ তো সবসময় প্রত্যেকে অপরাধী হিসেবে মনে করে না। বাংলাদেশের 16 কোটি মানুষকে তো পুলিশ অপরাধী মনে করে না। সে জায়গায় আমাদের এখানে ওইটাই বলছি, আরো প্রশিক্ষণ দরকার, যেটা পুলিশ হয়তো চেহারা দেখে বলে ফেলতে পারবে যে আপনাকে দেখতে অপরাধীর মতো লাগে, আরেকজনকে দেখতে ভালো মানুষ মনে হয়। এই জায়গায় কিছুটা দক্ষতা দরকার। আর আপনি যেটা বলছেন সতর্কতা আরো দরকার। আমি এই জায়গায় খালি একটু বলতে চাই, গাজী ভাই যেটি বললেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে নিয়ে আমরা বারবার সমালোচনা করছি, তো দেখেন দারুস সালামে যখন একজন ছুরিকাঘাত করে চলে গেল, একজনকে ধরা হয়েছিল,
তার স্বীকারোক্তি নিয়ে কিন্তু আপনার মনে আছে, আপনাদের টেলিভিশন সহ সকল গণমাধ্যমে এসছে যে একজনকে ধরে কামরাঙ্গীরচর থেকে জামাত শিবিরের কর্মী সহ বেশ কয়েকজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তারপরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বগুড়ায় যে মূল পরিকল্পনাকারী তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ কিন্তু প্রতিনিয়ত জামাত শিবিরের অথবা জঙ্গি কর্মীদেরকে দুটি আলাদা পৃথক সত্তা, কিন্তু হয়তো একইভাবে ক্ষতি করছে, কিন্তু একই রকম তাদেরকে অস্ত্রসহ উদ্ধার করা হচ্ছে। এক, দ্বিতীয়ত এর আগের ঘটনাগুলো আমরা জানি, যেটা বললাম, যে কটা যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হয়েছে তার আগে বাংলাদেশে কি হয়েছে আমরা জানি। সাইদিকে চাঁদে দেখা গেছে বলে বগুড়াতে কি ঘটনা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে, সেটাও আমরা জানি। আমি খালি এইটুকু নাগরিক এবং সাংবাদিক হিসাবে আপনাকে বলতে চাই, আগামী 17 তারিখে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে, তার আগে হয়তো এই ধরনের ঘটনা আমরা আরো দেখব। এখন তার মানে কি পুলিশ জানে না? না, এটা হচ্ছে বাস্তবতা, এটা বাস্তবতা। তার মানে হচ্ছে এখানে দুটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য না, তিনি বিএনপির বাইরেও তার একটা ব্যাপক অনুসারী বাহিনী আছে, এবং সেটা 1971 থেকে শুরু করে প্রতিদিন দেশে এবং বিদেশে তার সমর্থক আছে, অর্থলগ্নিকারী লোকও আছে। এক, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাত ইসলামের মতো একটি বড় রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক, ফলে তারও অনুসারী আছে। এবং যেই জামাত এখন বলতে গেলে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে, সেই জায়গায় এইরকম দুইজন নেতা মানে তাদের দুটি দলের তাদের অনুসারীরা এক ধরনের তৎপরতা চালাবে, এটা অস্বাভাবিক হওয়ার ব্যাপার না। যদি দেখেন যে আপনি ঠিক আছে অতর্কিত হামলা ঠেকাতে পারলো না, হঠাৎ করে প্রস্তুত হয়তো তাদের ছিল না, কিন্তু তদন্তে এখন পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে তদন্তেও তো কোনো অগ্রগতি নেই। তারা অতর্কিত পারবে না, দীর্ঘমেয়াদীও পারবে না, মানে এটা কিভাবে করে? ব্লেম গেম চলছে আর কি, একজনের উপর একজনের দৌড় চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা চলছে। একটাকে সামনে রেখে আমরা বলে দিলাম কতগুলি কথা, মুখস্থ কথা হয়ে গেল, কিন্তু বাস্তবতা নিরিখে তদন্ত করে যে বাইর করা এবং সেটা যে জনসমক্ষে নিয়ে আসা, সেই জিনিসটা কিন্তু ঘটছে না। এবং আমরা আজকে দেখছি বিভিন্ন বাহিনীর প্রধানরাও মাঝে মাঝে এই ধরনের কমেন্ট করে ফেলেন। তার কিন্তু এই কমেন্ট করার দায়িত্ব না, তার কিন্তু হচ্ছে যে তার পেশাদারিত্বের উপরে দাঁড়িয়ে থেকে তাকে ওই আসল ইয়েটি বাস্তবতার ভিত্তিতে বের করে নিয়ে আসা, সেই কাজগুলি কিন্তু আমাদের হচ্ছে না। এখন দুইজনের ফাঁসি হবে, দুটি দল, বড় দল, এই সেই ইত্যকার ঘটনাগুলি আছে, তাদের রিয়াকশন কিভাবে হবে, তাদের ফাঁসি হলে কি ধারণা দাঁড়াবে, সেগুলি আমাদের সামনে এখনো কিন্তু সেই বিষয়গুলি একেবারেই সামনে আসেনি এখন পর্যন্ত। আমরা অল্প কয়েকদিন আছে না, যে কতদিনই থাকুক, আমি দিনক্ষণ গুনতে চাই না মানুষের। তো সেই কারণে এখন এই ধরনের রিয়াকশন দিয়া ওইটা বিচার কার্য কি ঠেকানো যাবে? তো সুতরাং যারা করবে তাদের ওই বিচার কার্য ঠেকানোর জন্য এই ধরনের কার্যকলাপ করলে কি বিচারক বন্ধ থাকবে নাকি শুনানি হবে না? প্রশ্নই ওঠে না। বিচার প্রক্রিয়া তো স্বাভাবিক হতে চলছে, সেখানে তো কোনো বিচারককে তো হত্যা করা হয়নি, বা কোনো বিচারকের বাসায় তো কেউ ডিল মারে নাই। সাক্ষী হত্যা করা হয়েছে না, সাক্ষী হত্যা করা হয়েছে সেটাও একটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি বলছি যে এখন তো সাক্ষীর পর্যায়ে নাই, আপনাকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে কথা বলেন। এখন সাক্ষীর পর্যায়ে নাই, এখন হচ্ছে আপিলের ডিভিশনে হচ্ছে। আপিলের ডিভিশনে দেখবেন নিচের বিচারে ভুলভ্রান্তি কি আছে সেগুলি দেখবে, এখন সাক্ষীর পর্যায়ে নাই। সুতরাং সেই হত্যার সাথে এই হত্যার কোনো মিল নেই। সুতরাং এখন কোনো বিচারকরা তো ওই জন্য কোনো ডিল ছুড়া হয়নি, কোনো কিছু করা হয়নি। সুতরাং আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি কেন পুলিশের সাথে, এটা হলে এটার জন্য এটা হচ্ছে, এই যে লিঙ্ক আপ করে দিচ্ছি, তা আমি জানি না এই লিঙ্ক আপের মধ্য দিয়ে কি আসল অপরাধীদেরকে আমরা ছাড় দিচ্ছি কিনা, আমার সেটাও একটা প্রশ্ন। আপনি যখন বলছেন আসল অপরাধী, তাহলে আসল অপরাধী কারা? আসল তো আমার জানা নাই, যিনি তদন্ত করেন তারই বের করা উচিত। আসল অপরাধী আপনি বলছেন কিভাবে? না, প্রকৃত অপরাধী তো বের হবে তদন্তের মাধ্যমে, তা না হলে তো আমি সুমোটো কমেন্ট করতে পারবো না। আমি তো আপনাকে অপরাধী বলে দিতে পারবো না যে আপনি কাজটি করেছেন, এটা তো ইজিলি বলে দেওয়া সহজ, কিন্তু আমার পক্ষে প্রমাণ করে বের করা যে আপনি এই কাজটি করেছেন সেটা বড় কঠিন কাজ। সেই কঠিন কাজটি করতে হবে, সেটাই পেশাদারিত্ব। সেই কাজটি সকল কিছুর ঊর্ধ্ব থেকে এবং নিরপেক্ষভাবে এই কাজটি করতে হবে, যাতে এই ঘটনাগুলি আর সামনে না ঘটে।
এবং সেই কারণে এই কাজগুলি করতে হবে। যে এই যে মানে বারবার একই প্রসঙ্গ নিয়ে আসে, আমি শুরুতে যে প্রশ্নটি করেছিলাম আপনাকে যে এই বিষয়গুলি মানে বারবার যে কোনো ঘটনা ঘটলে মানুষ তো দেখছে যে কোনো ঘটনা ঘটলেই বলা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য এটা ঘটনা, মানে হয় না কোনো কিছু অধিক ব্যবহারের ফলে সেটা গুরুত্ব, সেটা বিশ্বাসযোগ্যতা, সেটার সম্পর্কে মানুষের একটা ভিন্ন পারসেপশন তৈরি হওয়ার সুযোগ থাকে কিনা, যদি থেকে থাকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সেটি আসলে মনে রাখছেন কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে এই বারবার যুদ্ধাপরাধীরা এটা করছে, তাদের বাঁচাতে এটা করা হচ্ছে, এগুলি বলে বিষয়টা কি আমরা হালকা করে ফেলেছি কিনা, নাকি আসলে এটা যদি মানে এইভাবে করে যদি দায়িত্বশীল ব্যক্তিরা কারা করছে এই বিষয়ে না যে তদন্ত কর্মকর্তারা দিতেন, সেটা কি অনেক বেশি যৌক্তিক হতো কিনা? হ্যাঁ, একেবারে সরাসরি উত্তর হচ্ছে হ্যাঁ। আমি আপনার সাথে কিছুটা একমত, যেটা গাজী ভাইও শেষের দিকে বলার চেষ্টা করলেন, যে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত যে কোনো একটা ঘটনায় যারাই জড়িত আমরা তদন্ত করে প্রকৃত অপরাধীকে সামনে এনে যদি তার মুখ থেকে স্বীকারোক্তি পাওয়া যায় যে হ্যাঁ এই ঘটনার সাথে অমুকে জড়িত ছিল, তাহলে হয় কি মানুষের মধ্যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশ্বাসযোগ্যতা বাড়ে এবং জনগণের মধ্যেও কিন্তু একটা আস্থা বাড়ে যে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীকে ধরে নিয়ে এসছে। কারণ আমাদের দেশে কিন্তু এই সংস্কৃতি বহুদিন চলে এসছে, উদুর পিডি বুদুর ঘাড়ে চলানোর। আমরা জানি ওই যে 21শে আগস্টের ঘটনায় জজ মিয়ার নাটকের কথা, ফলে সেটা এখনো কিন্তু বিএনপি 4 দলীয় জোটের নেতারাও বলেন যে জজ মিয়ার নাটক যেন আর না হয়, অর্থাৎ তারাও স্বীকার করেন যে সেই সময় এটা ভুল ছিল। ফলে এই জায়গায় আমি যেটা মনে করি, সরকারি দল, নেতা এবং তাদের কিছু সংখ্যক মন্ত্রী, তারা আমার ধারণা বিশেষ করে মন্ত্রীদের বক্তব্য তো কখনো কখনো পরস্পর বিরোধী, এটা তো আছেই, তার চেয়ে বড় কথা হচ্ছে সরকারি দলের নেতারা এই যে আওয়ামী লীগের মতো একটা বড় দল, সারা দেশব্যাপী তাদের যে এক ধরনের বিস্তৃতি থাকা দরকার ছিল, জনগণের সাথে সম্পৃক্ততা থাকা দরকার ছিল, আজকে যুদ্ধাপরাধীদের এই মামলার রায়ের সময় তারা তাদের তৎপরতা চালাবে। আমি সেই সাইদের সময়কার কথাও মনে করিয়ে দিতে চাই, তখনও কিন্তু এই আওয়ামী লীগের নেতারা কিন্তু শেষ পর্যন্ত জনগণকে রক্ষা করতে যেতে পারেনি। তার কারণ তারা এক ধরনের জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল ওই এলাকার এমপিরা। ফলে আমি মনে করি এই জায়গায় যদি প্রকৃত অর্থেই তারা মনে করে যে জামাত শিবির বা 4 দলীয় জোটের কেউ কেউ সন্ত্রাস তৈরির চেষ্টা করবে, তাহলে কিন্তু কেবল 1.5 লক্ষ পুলিশ দিয়ে 16 কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। আওয়ামী লীগের দলের সক্রিয় থাকা দরকার। আপনি যেটা বলছিলেন যে এরকম নেতা নেত্রীরা না বলে যদি তদন্ত কর্মকর্তারা বলেন, কিন্তু আপনি দেখেন যে ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার সময় যেই 4 জনকে পর আর কি যে 4 জনকে আটক করে মিডিয়ার সামনে হাজির করা হলো, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, আপনি কিন্তু সেটাও অস্বীকার করতে পারবেন না। এইটার ব্যাপারে প্রশ্ন উঠেছে, কিন্তু এর মধ্যে একজন 164-এ কথা বলেছেন, কিন্তু তারপর আমরা শেষ পর্যন্ত ওই একই কথা বললাম। এর আগে ওই জজমেন্টের সময় দেওয়া হয়েছিল, আমি সেটাই বলছি। ফলে আমরা চাই যেটা, কিন্তু এই সরকারের অন্তত এতটুকু জানে, যেমন শেখ হাসিনা যখন 96 সালে ক্ষমতা এসেছিলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন 12 বছর ধরে, কারণ কোন রকম নাটক করে হত্যাকারীদের ফাঁসির কাস্টে ঝোলানোর চেষ্টা করেনি। যুদ্ধাপরাধীদের বিচার 6 বছর 6.5 বছর সময় হচ্ছে, পৃথিবীর কোথাও নাই। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল করা যায়, রিভিউ করা যায়, আবার তাদের সর্বোচ্চ ভূমিকা, মানে মনে হচ্ছে যেন অপরাধীদের পক্ষে আদালত ভূমিকা পালন করছে, অনেকের অভিযোগ এরকম। অর্থাৎ এখানে অন্তত আইনকে তার স্বাভাবিক গতিতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জায়গায় আমি এইটুকু আস্থা রাখতে চাই যে এখন পর্যন্ত যাদেরকে ধরা হচ্ছে, পুলিশ বিভিন্ন সময় কিন্তু আপনি জানেন গণমাধ্যমে দাঁড় করে একটা স্বীকারোক্তি দেয়, এইটার উপর আমি পূর্ণ আস্থা আমারও নাই। আমি মনে করি প্রকৃত অর্থে আদালতের কাছে গিয়ে যারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হবেন, তখন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আমি নিশ্চিত যে কারা প্রকৃত অপরাধী। এর আগে আমি মনে করি আপনার ওই কথার সাথে আবারও আমি পুনরুক্তি করতে চাই যে কেবলমাত্র গণভাবে সকলে মিলে যদি একই কথা বারবার ব্যবহার করতে থাকে দক্ষ প্রমাণ ছাড়া, তাহলে এটা কিন্তু ভোতা হয়ে যায়। আবার
এটাও বাস্তবতা যে আপনি যুদ্ধাপরাধীদের ব্যাপারে যদি আপনারা বক্তৃতা না দিয়ে বরং সতর্ক থাকেন, জনগণকে সচেতন করেন, তাদের পাশে দাঁড়ান যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, যাতে কোনো অপরাধী যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে না পারে। এই জায়গাটায় রাজনৈতিক দল আওয়ামী লীগের যেমন ভূমিকা, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পিণ্ডি উদ্ধার করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়বদ্ধ করছেন, তাদেরও উচিত কিন্তু এই জায়গায় সহযোগিতায় বাড়ানো। এমনকি আমি বিএনপির কাছ থেকে আশা করব, বিএনপির মধ্যে অনেক কিন্তু মানুষ আপনি আছে। দেখেন আওয়ামী লীগের আপনি বলছেন একেবারে মানে সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্কটা জোরদার করার কথা, কিন্তু আমরা যখন দেখি জামায়াতের কর্মীদেরকে আওয়ামী লীগ বরণ করে নিচ্ছে, আওয়ামী লীগের নেতারা তাদের দলে যোগ দিলে তারা শুদ্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি আসলে কি বলবেন? তারপর আপনি যখন দেখবেন যে জামাতের লোকজন যখন আপনার বিভিন্ন মামলায় যাদেরকে আটক করা হয় তাদেরকে আওয়ামী লীগের নেতারা জামিনে মুক্তি দিয়ে নিয়ে আসেন, সেটাকে আপনি কিভাবে দেখবেন? তাহলে এক কথা আমি এটা ঘৃণা জানাবো, প্রতিবাদ জানাবো একজন নাগরিক হিসেবে। কারণ যারা মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে না, মুক্তিযুদ্ধে তাদের ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এবং তাদের দলের প্রধান যখন যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছেন, জাতীয় আন্তর্জাতিক নানান তদবিরের মুখেও সেটাকে উপেক্ষা করে বিচার কার্যকর করার পদক্ষেপ নিয়েছেন, সেই দলের অনুসারীরা জামাত শিবিরকে প্রশ্রয় দেবে এটা মোটেই কাম্য না। তবে এই জামায়াতের যে রাজনৈতিক দর্শন, যে আদর্শ, তারা আওয়ামী লীগ নেতাদের জামিন নিয়ে তারা মানে গ্রহণ করবেন, সেটাই বা কেমন হয় রুহুল আমিন গাজী? এটা তো বিচ্ছিন্ন কিছু ঘটনা, যেখান থেকে যে ঘটনাগুলি যেখানে ঘটে, এটা খুব ব্যাপক কোনো ঘটনা না, দুই একটা ঘটনা আছে। সেই ঘটনাগুলি এলাকা ভিত্তিক ব্যবস্থা হয়েছে এবং এলাকা ভিত্তিক বিষয়টা, এই বিষয়টাকে জেনারেলাইজ করাটা কঠিন কাজ, কারণ ওইভাবে তো হয়নি জিনিসটা। কিভাবে হয়েছে না, এটা তো কোনো কোনো এলাকায় হয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা তো জাতীয়ভাবে তো এগুলি এই ধরনের ঘটনা ঘটে নাই। জাতীয়ভাবে জামাত ইসলামে আওয়ামী লীগে জয়েন করে নাই, আওয়ামী লীগও জামাত ইসলামীকে নিয়ে কিছু করেনি। হ্যাঁ, একসময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জামাতের সাথে একসাথে আওয়ামী লীগ আন্দোলন করেছে, মাঠে থেকেছে, কেয়ারটেকার আন্দোলন করেছে, সেটা একটা সময় গেছে। এখন আবার জামাতকে যুদ্ধাপরাধীদের সাথে আওয়ামী লীগ আন্দোলন করেছে, মাঠে থেকেছে, কেয়ারটেকার আন্দোলন করেছে, সেটা একটা সময় গেছে। এখন আবার জামাতকে যুদ্ধাপরাধী বানাইছে, সেটা একটা সময় যেতেছে। এগুলি তো আমাদের চোখের সামনে অনেক কিছু দেখতেছি। তো সুতরাং এগুলি সময়ের পরিবর্তে মানুষের সম্পর্কেরও পরিবর্তন হয়। সুতরাং দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে জেনারেলাইজ করাটা ঠিক বলে মনে করি না আমি। তাহলে মানে এখন জামাতের রাজনৈতিক দর্শন বলেন, জামাতের ভূমিকা বলেন, জামায়াতের এই যে শীর্ষ নেতাদের বিচার প্রায় শেষ, এখন আরো এই দুজন বাদেও অলরেডি দুজনের ফাঁসি হয়েছে, আরো দুজন এখন আছে, আরো কয়েকজন প্রক্রিয়াধীন আছে, সব মিলিয়ে তাদের অস্তিত্ব এখন শুধু কি এরকম চোরাগুপ্তা হামলার মধ্যেই থাকবে? তারা চোরাগুপ্তা হামলা করেছে এটা পুলিশ তদন্ত করে বলেছে না। আগের ঘটনাগুলি আমরা 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে যে ঘটনাগুলি দেখেছি, জামাত ইসলামী তো অলমোস্ট এখন একটা নিষিদ্ধের মতো আছে। তাদের অফিস আদালত সব বন্ধ সারা দেশে, তারা নর্মাল কোনো কাজ করতে পারছে না এবং মিছিল মিটিং কিছুই করতে পারতেছে না। জামাত ইসলামীকে কোনো নিষিদ্ধ করা হয় নাই। সুতরাং এখন বাংলাদেশের নাগরিক, জামাত ইসলামী যারা করে তারা বাংলাদেশের নাগরিক না, শিবির যারা করে তারা এদেশের সন্তান না। সুতরাং এইভাবে ঢালাওভাবে তো বলা যাবে না বিষয়গুলি। যিনি পার্টিকুলার অপরাধ করে তাকে সে অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে, জেনারেলাইজ করা ঠিক হবে না। তবে আইনমন্ত্রী গতকাল বলেছেন যে জামায়াত নিষিদ্ধের, গতকালই বলেছেন তিনি। সেটা জামাত নিষিদ্ধ যখন করে তখন করবে, আইনমন্ত্রী করে ফেলে না কেন নিষিদ্ধ? এত দেরি করতেছে কেন? আইনমন্ত্রী তো গত 1 বছর ধরে নিষিদ্ধ করতেছে, কিন্তু কাজটা তো করছে না। কেন করছে না? অনেকে বলছে এখানে একটা সরকারের সঙ্গে হিসাব নিকাশ আছে, এরকম একটা আতাত আছে, সমঝোতা আছে। অনেকে কিন্তু অভিযোগ করছে জামায়াতের সঙ্গে সরকার, জামাতের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে আর সরকারের সাথে আতাত হচ্ছে। পাগলও বিশ্বাস করে না। আমরা টকশোতে বসে বিশ্বাস করতে পারি, পাগলও বিশ্বাস করে না, কারণ ওদের নেতাদেরকে ফাঁসি দিচ্ছে আর ওদের সাথে সরকার আতাত করতেছে। এটা হলো সেজন্য নিষিদ্ধ করছে না, এরকম একটা না। এইটা তো একটা মানে বানিয়ে গল্প বলার মতো আর কি বলে ফেললাম। এটা তো আমার জানা নেই, জামাত ইসলামী নেতাদের সাথে দেখা জানা নেই আমার। যদি আতাত নাও থাকে তাহলে কি জামায়াতকে যেহেতু নিষিদ্ধ করছে না, আপনিই বলছেন আইনমন্ত্রী 1 বছর আগে থেকে নিষিদ্ধ করছে, এখনো যেহেতু করছে না, এর সঙ্গে কি আপনার মনে হয় যে রাজনৈতিক হিসাব নিকাশ বলেন? না, এটা আইনমন্ত্রীকে প্রশ্ন করলে ভালো হবে, উনি বলতে পারবে কিভাবে কেন করছে না, আমি তো জানি না। না, আপনার বিশ্লেষণ? না, আমার কোনো বিশ্লেষণ নাই ব্যাপারে, কারণ উনি বলছেন নিষিদ্ধ করে ফেলতেছি, আইন প্রস্তাব উঠে গেছে, আইন করেছে, এই সেই আমরা খুব দেখলাম, কিন্তু নিষিদ্ধ হচ্ছে না, এখন উনি করছে না। এখন কবে উনি করবে আমরা দেখি,
করে ফেলুক। মঞ্জুরুল ইসলাম, কেন আসলে এই জামায়াতকে নিষিদ্ধ করা নিয়ে এত এত দীর্ঘসূত্রিতা কি, কেন আপনার কি মনে হয়? এটার মূল কারণটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু জামাতে ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাধিকবার তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এবং যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসেবেও তাকে অভিযুক্ত করেছে। কিন্তু এখন যে আইনটি আছে সেই আইনে ব্যক্তির অপরাধের শাস্তি দেওয়ার বিধান আছে, সংগঠন হিসেবে তাদের শাস্তি দেওয়ার কোনো বিধান নাই। সংগঠনকে তো ফাঁসি দেওয়া যায় না, 14 বছরের জেল দেওয়া যায় না, না। সেই ব্যাখ্যাগুলি তো আমরা জানি, আমি অনেকেই অভিযোগ করেন এটা যে জামায়াতের ইস্যুটাকে ঝুলিয়ে রাখলে তাহলে আওয়ামী লীগের জন্য একটু সুবিধা হয়, ইস্যু বানানো যায়, এরকম অনেকেই বলেন। এখানটা আমি এই ব্যাপারে ভাইয়ের সাথে পুরোই একমত যে আমরা অনেক সময় আমরা কিছু বিশ্লেষণ দেই আমাদের মতো, জনগণের ব্যাখ্যা একরকম থাকতে পারে। আমি যতটুকু সাংবাদিক হিসেবে জানি, মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনেছি, তার সাথে ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে আমাদের যতটুকু কথা হয়েছে, এইটা মূলত আইনটি চূড়ান্ত করা হয়েছে, আইনটি সংসদে পাশ হওয়ার সাথে সাথেই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা সকলেই জনগণের জানার জন্য বলছি, নির্বাচন কমিশন কিন্তু তাদের নিবন্ধন বাতিল করেছে, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, আমি গাজী ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে জামাতের শীর্ষ নেতা, জামাতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের ফাঁসি দেওয়া হবে আর জামাতের সাথে আওয়ামী লীগ বা সরকারের আতাত আছে, এগুলা এক ধরনের অগ্রহণযোগ্য যুক্তি, এটা মোটেই গ্রহণ করা না। এবং আরও একটা বিষয় আমি ওনার সাথে একমত যে যেই ঘটনাগুলোর কথা আপনি বললেন যে জামাত আওয়ামী লীগে যোগ দিচ্ছে, আওয়ামী লীগ বরণ করে নিচ্ছে, এগুলো কিন্তু সারা বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি এমন একটা সংগঠন, 68,000 বা 70,000 গ্রামে যাদের শাখা আছে, সে জায়গায় ধরেন একেবারে ব্যক্তিগত সম্পর্কের হিসাব নিকেশে হয়তো সে জায়গার মধ্যে 3টা বা 4টা ঘটনা। আজকাল আমরা টেলিভিশন এবং গণমাধ্যমে এত সোচ্চার, গ্রামের ঘটনাটাও কিন্তু আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসি। সেখানে 3-4টা যে ঘটনা হয়েছে এটা ব্যাপক সমালোচিত হয়েছে, এইটা মোটেই জেনারেলাইজ করা যাবে না। এবং এই জন্য কিন্তু ওই জায়গায় যেমন আওয়ামী লীগ বা সরকারি দলের নেতারা ধিকৃত হয়েছেন, জাতীয়ভাবেও তারা ধিকৃত হয়েছেন। এবং পরবর্তীতে আমি এইটুকু ইনফর্ম করতে চাই, কেন্দ্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। আর অনেক সময় আবার আরেকটা এটাও সত্য, জামাতের কেউ যারা এটা করেন তাদের আদর্শ বাদ দিয়ে তারা নিজেদের রক্ষা করার জন্য, এই জামাত কিন্তু একসময় জামাত ইসলামী ছিল না। বাংলাদেশ 77 সালের পরে যখন জামাত রাজনীতি শুরু করে, আইডিয়াল নামে যাত্রা শুরু করেছিল, তারপরে জামাতে ইসলামী হয়। এবং এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছেন এবং গাজী ভাই যেটা বললেন, জামাত তো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে নেই ওই অর্থে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এটা বলছেন, যাহাই আনসারুল্লাহ বাংলা টিম, যাহাই জেএমবি, তাহাই আসলে জামাত, কোথাও কারো কোনো তফাৎ নাই। তাহলে আসলে সেই তা নিয়ে এত দীর্ঘসূত্রিতা কেন এদেরকে ধরা ছোঁয়ার বাইরে? এই অবস্থায়, আইন শৃঙ্খলার অবস্থা এমন যে আপনি জানেন যে প্রকাশক দীপন মারা গেছে, তার বাবাকেও গতকাল হত্যার হুমকি দেওয়া হয়েছে। তাহলে মানুষের নিরাপত্তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, রুহুল আমিন গাজী, আপনি জানেন যে গতকাল প্রকাশক দীপনের বাবা শিক্ষক আবুল কাশেম ফজলুল হক, তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। ছেলেকে হারিয়েছে, নানান রাজনৈতিক বাদানুবাদে তাকে শিকার হতে হয়েছে, এখন আবার তাকে আবার নতুন ধরনের হুমকিও দেয়া হলো। মানুষের আসলে এই তাদের কি বলা যায় এটাকে, আমি শব্দ আসলে খুঁজে পাই, এই দুঃসাহস বলবো নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে? এই যে ফোনে হুমকি দিয়েছে, নিশ্চয়ই ওনার মোবাইলে ওই নাম্বারটা রেকর্ড আছে। এই নাম্বারটা ধরে তো আগানো দরকার, যে কারা হুমকি দিল, কি হুমকি দিল, এটা তো বের করাটা খুব কঠিন কাজ না। কারণ ওনার মোবাইল নিশ্চয়ই হুমকি দিয়েছে তো, মোবাইলে বা কোনো টেলিফোন, আজকাল তো টেলিফোন ডিজিটাল, সব কিছু নাম্বার উঠে। তো আমরা এই নাম্বারটা ধরে আমাদের যে পুলিশ বাহিনী আছে বা ইন্টেলিজেন্স আছে, তারা আগিয়ে তো আসলে এখানটাই তো কে হুমকি দিল, কোথা থেকে হুমকিটা আসলো, তাকে বের করে এখান থেকে তো ক্লুটা পাওয়া গেল, তাহলে তো আমরা এই দিক থেকে একটু আগাতে পারি। আগাতে পারি। আপনি দেখেন, এই যে সেদিন শাহবাগের হত্যাকাণ্ডের ওই সময়
এই শাহবাগ আজিজ সুপার মার্কেটের মার্কেট কমিটি বলছে যে দীপনের গাড়ি যেখানে এসে থেমেছে ওই সময় কারা তাকে অনুসরণ করেছিল এরকম অন্তত 6 জনকে তারা সন্দেহজনক মনে করছে। পুলিশ মনে করছে এটা সন্দেহজনক না। মানে এবং আপনি যদি খবরের কাগজ দেখেন যেখানে তারা বলছে ঘাতকদের ছবি নিয়ে পুলিশ মার্কেট কমিটির মতো পার্থক্য। এই যদি হয় অবস্থা, তারা টেকনোলজির কখন কি ব্যবহার করছে, মানে কোনো অগ্রগতি। এটা হতে পারে। এখন পুলিশে একেবারে ওইভাবে দোষ দেওয়া যাবে না। মার্কেট কমিটি তো সাধারণ মানুষ, তারা জিনিসটাকে একভাবে দেখছে। আবার পুলিশের ইন্টেলিজেন্স উইং যারা আছে তারা এটাকে আরো গভীরে গেছে, এরা জিনিসটা ভিন্নভাবে দেখছে। সুতরাং এই মতবিরোধ তো হইতেই পারে। খুব গভীরে গিয়ে যদি নতুন কিছু বের করতে তাহলে ন্যাচারালি তারা নিশ্চয়ই চেষ্টা করতেছে। চেষ্টা তো অবশ্যই আমরা নিশ্চয়ই সেটাও বিশ্বাস করতে চাই চেষ্টা করছে। আমি এই জায়গাটাই বলি, আবারও রেফারেন্স দিচ্ছি, গাজী ভাই এই অপরাধ পুলিশদের সাথে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা, আমরাও কিছুটা কাজ করেছি পুলিশের সাথে, আমাদেরও প্রতিদিনের যে কথা হয় তাতে কিন্তু যে কটা অপরাধের ঘটনা আমরা সামনে দেখি এর চেয়ে এটা মনে করেন 2 থেকে 3%, 97% ঘটনা কিন্তু গোয়েন্দা এবং অন্যরা তার আগে এটাকে ডিফিউজ করে, যেটা জনগণের সামনে আসে না। যেই ঘটনাটা অপরাধীরা সফল হয় সেটাই অপরাধ সংগঠিত হয়েছে বলে আমাদের সামনে আসে। ফলে সেই কারণে আমাদের পুলিশ সহ নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা পেছনে কাজ করছে তারা কিন্তু নিরলসভাবে কাজ করছে। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশটাকে অনিরাপদ করবার জন্য আন্তর্জাতিক কর্মকাণ্ড কি হয়েছে এই নিয়ে বিস্তারিত যেতে চাই না। সেখানে তারা বলেছে হুমকি আছে, কি হুমকি তারা সেই তথ্যটি দেয়নি। তারপরে আমাদের দেশের অভ্যন্তরে নানান স্বার্থের গোষ্ঠী আছে, তাদের তৎপরতায় এবং এই 1.5 লক্ষ পুলিশ বাহিনী আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভিআইপিদের থেকে শুরু করে আমাদের এই আজকে ব্লগারদের কারণে যারা নাকি হুমকির সম্মুখীন তাদের থেকে শুরু করে সকলের নিরাপত্তা নিশ্চিত করে তারাও কিন্তু দিনরাত পরিশ্রম করছে। তারপরও আমি যেটা মনে করি, তার মানে কি আমরা নিরাপদ হয়ে আছি? নিশ্চয়ই না। সে জায়গাটায় কিন্তু আপনি যেহেতু বারবার বলছেন আপনি যেহেতু বারবার বলছেন যে 16 কোটি মানুষের এই দেশে, মানে 16 কোটি যদি সন্ত্রাসী হয়ে থাকে বা জঙ্গি হয়ে থাকে, 16 লাখ যদি 16 লাখ সমর্থক 16 কোটি মানুষের দেশে আর কি, যদি 16 লাখ, তাহলে কি 16 লাখ পুলিশ দরকার নাকি 16 কোটি মানুষ দরকার? মানে যে জায়গায় 3টি জিনিস দরকার, একটি হচ্ছে আমাদের নিরাপত্তা বাহিনী। আমার প্রশ্নটা একটু করতে দেন, তাহলে কি সংখ্যা দিয়ে আসলে নিরাপত্তার ধারণাটিকে নিশ্চিত করা যায়? সংখ্যা দিয়ে কখনোই সেটা নিশ্চিত হয় না। অবশ্যই না। আমাদের এখানে 3টি সংকট। আমাদের এখানে সংখ্যার দিক থেকে অপ্রতুল, আমাদের এখানে দক্ষতা, কারণ আজকাল আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আমাদের দেশেও যারা সন্ত্রাসী তারা যে প্রযুক্তিতে দক্ষ, এই যেটা গাজী ভাই বলল যে তারা আজকে কিন্তু ওই যে মেসেজটা দিয়ে দেখা যায় সিমটা ফেলে দিচ্ছে, কিন্তু সেই টেকনোলজি আমাদের দরকার যে ওই মেসেজটা কোথা থেকে কে করলো মুহূর্তের মধ্যে যাতে ওই এলাকাটাকে ডিটেক্ট করা যায়। বাইরে আছে কিন্তু আমরা হয়তো সেই প্রযুক্তি যেতে পারিনি। ফলে আমাদের সংখ্যা বাড়াতে হবে, আমাদের দক্ষতা বাড়াতে হবে, আমাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ থাকতে হবে। আমার কাছে প্রযুক্তি আছে, আমরা গতকাল আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, প্রযুক্তিগত প্রশিক্ষণ থাকতে হবে। আমার কাছে প্রযুক্তি আছে, আমরা গতকাল আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারা বলছে আসলে দক্ষতার চেয়ে বেশি সমস্যা আন্তরিকতায়। আন্তরিকতা কি সমস্যা থাকা কিংবা ঘাটতি থাকা, এইটা কতখানি গ্রহণযোগ্য? একেবারেই না। এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। দেখেন, সাগররুনি হত্যা থেকে শুরু করে যে 6 জন ব্লগারকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও তদন্ত তেমন কোনো অগ্রগতি নাই। এগুলি কি মানে অনেকেই বলছেন যে আন্তরিকতায় ঘাটতি যতটা না আসলে দক্ষতায়? আমি আন্তরিকতা ঘাটতি আসলে মনে করি না। আমি মনে করি যে পুলিশ বাহিনী তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমাদের দেশের যারা অপরাধ সংগঠিত করে তারাও কিন্তু
প্রযুক্তিগতভাবে এবং নানানভাবে তারাও কিন্তু ডেভেলপ হয়ে গেছে। তো এই ডেভেলপমেন্টটা বুঝতে বুঝতে একটু সময় তো লাগেই, সে কারণে হয়তো এটা আমাদের কাছে মনে হচ্ছে যে আন্তরিকতা। আমার মনে হয় না। প্রধানমন্ত্রীর নামে যখন কেউ কিছু বলে ঠিকই তো তখন ওটা ট্রেস করে তাদেরকে বিচারের না, সেটা ব্যবস্থা তো করতে বাধ্য পারে। হয়, সেটা বাধ্য হয়। তাহলে তার মানে এই ক্ষেত্রে বাধ্য হয় না না। না, আমি সে কথা বলছি না। আমি আন্তরিকতা নিয়ে প্রশ্ন করতে চাই না। আমার মনে হয় তারা আন্তরিক, তারা আন্তরিকভাবে কাজ করছে, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয়তো সফলতা একটু দেরি হতে পারে, কারণ জিনিসটা বের করা তো একটা সহজ না। যারা অপরাধগুলি করে তারা তো ক্লুলেস, তারা কিন্তু কোনো রেখে যেতে চায় না। আগে আমরা জানতাম যে কিন্তু অপরাধ বিজ্ঞানে কোনো ঘটনায় ক্লু ছাড়া হয় না, কোথাও না 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 কোথাও না, কোনো ঠিক না আছে, কোনো ক্লু থাকবে। এই বক্তব্য, তোমার এই বক্তব্য জানি, কিন্তু এরপরও আজকাল তো মানে অপরাধ যারা করে তারাও কিন্তু অনেক ইমপ্রুভ করেছে, তারা আগের মতো অবস্থায় নাই। তার মানে আমাদের পুলিশের চেয়ে তারা বেশি দক্ষতা অর্জন করেছে। দক্ষতা অর্জন করেছে, তবে আলটিমেটলি ধরা পড়ে সময় লাগতেছে, সময় লাগবে। মঞ্জুর ইসলাম, ঘাটতি কি আসলে দক্ষতায় নাকি আন্তরিকতায়? আন্তরিকতা আমি মনে করি যে হ্যাঁ, তবে এই সন্দেহটি আমাদের জাগবার কারণ আছে। কারণ হচ্ছে আমরা কোনো অপরাধের যে কটি ঘটনার কথা আমরা আলোচনা করছি কোনোটারই চূড়ান্ত আমরা চার্জশিট হতে দেখিনি। তবে আমি এটুকু ইনফর্ম করতে চাই, প্রত্যেকটি ঘটনায় কিন্তু একাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু চার্জশিটের প্রায় অপেক্ষায়। এই মাসের মধ্যে চার্জশিট হবে অন্তত 2-3টি হত্যাকাণ্ডের ব্যাপারে, এটুকু আমি নিশ্চিত করে বলতে চাই। গতকালই আমি পুলিশ দপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, এইটা একটা অগ্রগতি। আরেকটা হচ্ছে যেটা আগে আমি বলেছিলাম, এই সরকার কিন্তু আইনের শাসনে বিশ্বাসী। হঠাৎ করে উদুরপিণ্ডি বুদের ঘাড়ে দিয়ে একজনকে এনে জোর করে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিলাম, এটাতে বিশ্বাস করে না। এবং আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে আর জজ মিয়ার নাটকও ঘটবে না। সেই কারণে বাংলাদেশে প্রকৃত অপরাধী খুঁজে বের করে তাকে শাস্তির আওতায় আনাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। প্রকৃত যদি আইনের প্রতি এইটাই, মানে এই সব ঘটনাগুলো ঘটেছে 1 থেকে 1.5 বছরের মধ্যে। বাংলাদেশে তো আমরা হত্যাকাণ্ডের তদন্ত হতে বছরের পর বছরও লক্ষ্য করেছি। আমরা এর আগে জানি মাত্র 12 বছর আগের এক হত্যাকাণ্ডের রায় হয়েছে গত বছরে, কিন্তু সেই জায়গায় আমি যাইতে চাই। এটাতে আমি মাননীয় আইনমন্ত্রী যেটা বলেছেন, অধ্যাপক আমার অত্যন্ত প্রিয় শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, তার অভিমান থেকে যে কথাটি বলেছেন পুত্র হারানোর শোকে, যে বিচার চাইবো কার কাছে, আমি বিচার চাই না, সেটাকে পরে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তার অভিমান থেকে। মাননীয় আইনমন্ত্রীর কথাটি আমার ভালো লেগেছে, তিনি বলেছেন যে আমরা দ্রুততম সময়ে এই অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করে তার সেই অভিমান, তার সেই বিশ্বাসকে আমরা ভঙ্গ করতে চাই, যে না, সকলেই বিচার চাইবে এবং বিচারের প্রতি আস্থা ফিরে আসবে। এক, দ্বিতীয়ত যেটা গাজী ভাই বললেন, আমি আরেকবার উল্লেখ করতে চাই, আমাদের এখানে দেখেন পুলিশ বাহিনীর রিক্রুটমেন্টটা আমরা জানি, সাধারণ কনস্টেবলদের তাদের শিক্ষাগত যোগ্যতা জানি, তার চেয়ে অফিসার যারা তাদেরও নানান কারণে যেভাবে নিয়োগ দেয়া হয়, তাদের কি পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হয়। আমি মনে করি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আবেদন জানাতে চাই, আজকে বিশ্ব পরিস্থিতির কারণে বাংলাদেশেও কিন্তু বিশ্ব জঙ্গিবাদের কিছু সূত্রপাত এখানেও হচ্ছে না, আমি এটা অস্বীকার করব না। সেই কারণে প্রযুক্তিগতভাবে এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পুলিশ নিয়োগে আমাদের আরও তৎপর হওয়া দরকার, প্রশিক্ষণ বাড়ানো দরকার, প্রযুক্তি সম্পন্ন জ্ঞান হওয়া দরকার। ডিজিটাল বাংলাদেশ কেবলমাত্র বিশ্ববিদ্যালয় করলে হবে না, আমাদের এই যে 8 পাস পুলিশদের দিয়ে আমাদের মোকাবেলা করতে হলে প্রশিক্ষণ প্রাপ্ত দিতে হবে। মানে কিন্তু বিএনপির থেকে সব সময় অভিযোগ করা হয় সরকার পুলিশ বাহিনীকে দলীয় কর্মীর মতো করে ব্যবহার করছে, ফলে আসলে এই দক্ষতাগুলি অর্জন করলেও তিনি যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা বললেন সেগুলি ফুলফিল করলেও এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে? আলমগীরকে আজকে কাশিমপুর কারাগারে নিয়ে গেছে, মাত্র সেদিন বের হয়েছে, চিকিৎসার জন্য বিদেশ গেছে, বিদেশ থেকে আইসা লোকটিরা গয়েশ্বর রায়কে আজকে নিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 80টি মামলা, কিছু সার্চিজে কিছু হচ্ছে এবং সবগুলি গাড়ি পোড়ানো এই সে, এবং যেখানে গাড়ি পোড়াচ্ছে ফখরুল ইসলাম আলমগীর হলো সেটা আসামি, মানে সব জায়গায় উনি গিয়ে গাড়ির মধ্যে গিয়ে আগুন টাগুন দিচ্ছে এই সে। তো এই যে ব্যবস্থা, এখন পুলিশেরও দোষ না, পুলিশ কত কাজ করবে, কি রাজনৈতিক নেতা কর্মীদের ধরবে, এদের পিছনে কাজ করবে না অপরাধীর পিছনে দৌড়াবে? পুলিশ তো আসলে মানুষ, তারাও তো মানুষ, তারা আমাদের তো মানুষ না। একটা মানুষকে দিয়ে আপনি কত ধরনের কাজ করাতে চান, সেটাও কিন্তু একটা বিষয়। কাজেই আপনি যে যখন আপনি এদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি ব্যস্ত রাখতেছেন, তখন কিন্তু অপরাধীরা এখান থেকে একটু সুযোগ পেয়ে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে যখন পুলিশ বাহিনী বেশি ব্যস্ত থাকে এসব ঘটনা তদন্তে তাদের সময় কই? এটা বাস্তবতা, এটা একটি সত্য। তারপরে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও কতগুলো ঘটনা দেখেন না। বাংলাদেশে আমরা 2013, 2014, 2015-তে
যে সহিংসতা চলছিল 3 মাস ব্যাপী এক এক স্লটে, সেই সময় কিন্তু এই পুলিশ বাহিনী কিন্তু শেষ পর্যন্ত সেই জঙ্গিদের, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কিন্তু বিজয়ী হয়ে আজকে আমরা একটা স্বস্তিকর অবস্থার মধ্যে ছিলাম গত 1 মাসটা বাদ দিলে। তারপর আমরা হঠাৎ আন্তর্জাতিক পর্যায়ে অ্যালার্ট পেলাম, এরপরে একের পর এক হত্যাকাণ্ড। এই সময় বিরোধী দলের আন্দোলন বন্ধ, যেই বিরোধী দল 4 দলীয় জোটের মানে কর্মীরা বা সমর্থকরা একসময় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, জ্বালাও পোড়া করলো, তারা হঠাৎ করে নিস্তব্ধ, হঠাৎ করে আবার আরেকটি ফেনোমেনা শুরু হলো। ফলে এই জায়গায় বলছি যে সকল কাজ, সেই 3 মাসের সহিংসতা, আজকের যে সহিংসতা, সবটারই তো মূল লক্ষ্য হচ্ছে সরকারকে অস্থিতিশীলতা করা, মূলত জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। এই জায়গায় আমি মনে করি যে পুলিশকে কেবলমাত্র দোষ দিলে হবে না, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিকতা দরকার, এবং শুধুমাত্র সরকারি দলকে আমি বলছি না, সকল রাজনৈতিক দলকে মনে করতে হবে রাজনৈতিক দলগুলো দেশটি আমার, বিশেষ করে সরকার জনগণ আমাদের। নিঃসন্দেহে আরো এই সমস্ত ঘটনা মোকাবেলায় আরো দক্ষ হবে, আরো আন্তরিক হবে, আমরা সেই প্রত্যাশা করছি। আর পুলিশ বাহিনী যদি এখনো সতর্ক না থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন তাদেরকে আরো সতর্ক হওয়ার জন্য, নিশ্চয়ই তারা আরো সতর্ক হবেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।